তবে একটা বিষয় মনে রাখতে হবে যে আজকের এই যে বিশাল যে গল্প, এই গল্প কিন্তু আমার কোনো শিক্ষার্থীদের জন্য না। তাদের যে মহান সেই জন্ম শয়তান এবং জন্ম ফেরেশতা, হ্যাঁ, প্যারেন্টিংদের জন্য, যারা নিজেদেরকে ভালো মনে করে, তারা চায় তাদের সন্তানেরা ভালো আচরণ করুক, কিন্তু তারা আবার সন্তানের সামনে খারাপ আচরণ করে। তো আজকের গল্পটি না হলো ব্যাধের বাড়ির কাকাতুয়া। আমি আগে পূর্বে একদিন বলেছিলাম যে এরকম ব্যাধের বাড়ির কাকাতুয়া একটা গল্প তোমাদেরকে আমি বলবো। হ্যাঁ, তো শোনো আজকে গল্পটা। এটা প্রাচীন ভারতের খুব স্বনামধন্য একটা গল্প। তো এক ভদ্রলোক সকালবেলা উঠেছে, উঠে সে একটা ব্যাধের বাড়িতে গেছে কোন এক দরকারে। দরজা খোলার পরে দরজার ডান দিকেই ছিল একটা মঞ্চের উপরে সুন্দর মিষ্টি দেখতে, ভারী মিষ্টি রং, ভারী মিষ্টি পালক, হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা কাকাতুয়া বসে আছে। এই দৃশ্য দেখে ওই ভদ্রলোক, উনি একজন বণিক ব্যবসায়ী, উনি কাকাতুয়ার আরও একটু কাছে যেতে চাইলেন, কাছে গিয়ে দেখতে চাইলেন যে আসলে ব্যাপারটা কি। যখনই তিনি কাছে গেলেন, তখন ওই কাকাতুয়ার মুখ থেকে কদর্য ভাষা এবং অশ্রাব্য ভাষা দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। এবং এই ভাষা চয়ন, এই যে এত সুন্দর দেখতে, কাকাতুয়ার কিন্তু একটা বিশেষ গুণ আছে, সে কথা বলতে পারে, কিন্তু কখন কথা বলতে পারে? যখন তাকে কথা শিখিয়ে দেওয়া হয়। সে নিজে নিজে কথা বলতে পারে না, অর্থাৎ কাকাতুয়া যে পরিবেশে থাকবে সেই পরিবেশের কথা সে শিখবে। এখন আসো ব্যাধ কি জিনিস সেটা একটু বলে দিই। তোমরা কষাই চেনো তো, পশু জবাই করে, দোকান থেকে একটা কিনে পশু জবাই করে। ব্যাধ হচ্ছে কষাইয়ের চেয়েও ভয়ঙ্কর। একটা আস্ত বল্লভ নিয়ে জঙ্গলে চলে যাবে, জঙ্গল থেকে একা একটা পশু শিকার করে একাই সেই পশু চিড়ে ফেড়ে আগুনে পুড়িয়ে খেয়ে ফেলে। এর নাম হচ্ছে ব্যাধ। সেই ব্যাধের বাড়িতে ছিল এক কাকাতুয়া। তো সেই কাকাতুয়ার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ওই লোকটা যখন আরও একটু কাছে যেতে চাইলো, তখন তাকে কদর্য ভাষায় গালাগালি করে তাকে তাড়িয়ে দিল। বিষয়টি দেখে লোকটি একটু বিস্মিত হলো এবং আশ্চর্য হলো যে এত সুন্দর মিষ্টি দেখতে একটা কাকাতুয়ার ভাষা এত খারাপ। তখন লোকটি আবার গেল, সামনে যেতে যেতে সে গেল এবার একটি ব্রাহ্মণের বাড়ি। দরজা খোলা হলো, দরজা খুলে দেখা গেল দরজার ঠিক ডান দিকে একই রকম দেখতে হুবহু আর একটা কাকাতুয়া। একই রকম পালক, একই রকম মিষ্টি দেখতে, একই রকম ঠোঁট, একই রকম রং, সেই মায়াবী চেহারা, কি তার রূপ! এইটা দেখে এখন ওই লোক কি আর ওই কাকাতুয়ার কাছে যাবে না। তো উনি পিছন ফিরে চলে আসছে। এমন সময় ওই ব্রাহ্মণের বাড়ির কাকাতুয়া মিষ্টি স্বরে বলছে, আসুন, আমার গৃহস্বামী এই মুহূর্তে বাসায় নাই, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, তিনি এখনই চলে আসবেন। তিনি পিছন ফিরে তাকালেন, তাকিয়ে দেখলেন ওই কাকাতুয়া কথা বলছে। তখন ওই যে লোকটি ব্রাহ্মণের বাড়িতে ওই কাকাতুয়ার আরেকটু কাছে গিয়ে বলল যে কি আশ্চর্যের বিষয়, একটু আগে আমি গিয়েছিলাম এইখান থেকে 1 কিলো দূরে এক ব্যাধের বাসায়, সেখানে গিয়ে আমি এই আচরণের শিকার হয়েছি, সেও তোমার মতো দেখতে। তখন ওই কাকাতুয়া বলছে, আপনি হয়তো জানেন না, ওই ব্যাধের বাড়িতে থাকা কাকাতুয়া আর এই ব্রাহ্মণের বাড়ির আমি কাকাতুয়া একই মায়ের পেটের 2 সন্তান। শুধু তাই নয়, আমরা যমজও বটে, কিন্তু পরিবেশগত কারণে আমাদের ব্যবহার 2 রকম হয়েছে। ব্যাধের বাড়িতে থাকার কারণে তার ভাষা খারাপ হওয়ার যেমন তার দোষ নয়, ব্রাহ্মণের বাড়িতে থেকে আমার ভাষা যে ভালো মিষ্টি হয়েছে এটাও আমার গুণ নয়, এটা হচ্ছে পরিবেশগত কারণ। এখন বলো তো, তোমরা কি ব্যাধের বাড়িতে থাকতে চাও না ব্রাহ্মণের বাড়িতে থাকতে চাও?
তোমাদের বাসাটা কি ব্রাহ্মণের বাসা নাকি ব্যাধের বাসা? এবার তোমরা হিসেব করে নাও। বাসায় গিয়ে বাবা মাকে বলারও দরকার নেই, বাবা মা যতই খারাপ হোক, বাবা মা তো, তাদের ছোট করার দরকার নেই। তবে ভিডিওতে যে সমস্ত অভিভাবকরা আমাকে শুনছে, তারা নিশ্চয়ই বুঝে গেছে যে তার বাসা কি ব্যাধের বাসা নাকি ব্রাহ্মণের বাসা, এবং সে তার সন্তানের কাছ থেকে যেটা আশা করে সেটা কি তারা নিজেরা পালন করে। আশা করি বোঝা গেছে গল্পের মর্মটা। গল্পের মর্ম হচ্ছে যে কাকাতুয়া কথা বলতে পারে না, কিন্তু তাকে শিখিয়ে দিলে বলে। আজকের বাচ্চারা যারা 1 থেকে 10 পর্যন্ত যারা আছে, এরা হচ্ছে ওই কাকাতুয়া। আর ব্যাদ আর ব্রাহ্মণ হলো ওদের ফ্যামিলি, অভিভাবক। এখন কে কোথায় বেড়ে উঠছে সেটা হলো, আমি নিজের দোষও এড়াবো না, আমি নিজের দোষটা এড়িয়ে যাব না। আজকের সমাজে শিক্ষক যত উন্নত হবে, জাতি তত উন্নত হবে। তো আজকের কোন স্কুলে তার সন্তানের সাথে খারাপ ভালো আচরণ করা হয়? প্রত্যেকটা স্কুলে সন্তানরা পলিটিক্সের শিকার। প্রত্যেকটা স্কুলে সন্তানদের সাথে খারাপ আচরণ করা হচ্ছে। ওই যে একটু আগে বলছিলাম না যে শিক্ষক হচ্ছে সন্তানের জন্য সেই আয়না, শিক্ষকের চোখ, যে আয়নায় সন্তানের যে দৃশ্যটা দেখা যায়, সেই দৃশ্য বা সেই সফলতা মার্কশিটে দেখা যায় না। তাহলে শিক্ষক হবে কিসের মতো? বন্ধুর মতো। শিক্ষক যদি নিরপেক্ষ না থাকে তাহলে বন্ধুত্ব কোথায় গেল? তাহলে মূল মেসেজ হলো, আমাদেরকে বেড়ে উঠতে হবে এমন একটি পরিবেশে যেন আমরা ওই সুন্দর কথা বলা কাকাতুয়ার মতো হতে পারি। আর আমার বাসা যদি ব্যাধের বাসা হয়েও থাকে, আমাকে তার মধ্যে থেকেই নিজের বিদ্যা অর্জন করতে হবে। আমার বিদ্যার ধারালো অস্ত্র এত ধারালো হতে হবে যে আমাকে রুখতে গেলে যেন মানুষকে ষড়যন্ত্র করতে হয়। এক জায়গায় 4-5 জন জড়ো হয়ে আমাকে রুখা যাবে না। দীক্ষা, শিক্ষা, শিষ্টাচার আছে যাদের, তাদেরকে রুখতে পারা যায় কিছুক্ষণের জন্য, সর্বক্ষণের জন্য নয়। তারা আবার উঠে দাঁড়ায়। তাহলে তাদেরকে রুখতে গেলে কি দরকার? ষড়যন্ত্র দরকার। এত বড় ষড়যন্ত্র দরকার যা পৃথিবীর বুকে হয়নি। তাহলে শিক্ষার কি পাওয়ার দেখো। শিক্ষিত এখনকার মেয়েরা তো বাবা মায়েরা নিজেরাই জোর করে। 9-10-এ এই যে আমার এক শ্যালকের, আমার একটাই শ্যালক, তো ওর ওয়াইফটা ভালো, একটা বাচ্চা হয়েছে, ওর বয়স কত হয়েছে? 2 বছরও এখনো পূর্ণ হয় না, আজকে আবার একটা ছেলে হয়েছে। তো সুস্থ থাকুক সে, কিন্তু ওর ওয়াইফ নিজেও এখনো শিশু, তার কোলে আবার 2টো শিশু। এর জন্য উভয় ফ্যামিলির পিতামাতা দায়ী। তারা তো দায়ী বটেই, কিন্তু উভয় ফ্যামিলির পিতামাতা দায়ী। এবং ওই যে পিতা জন্ম দিচ্ছে, একটা মায়ের যদি 10টা সন্তান হয় বা 20টা সন্তান হয়, তার জন্য কখনো মা দায়ী না, পিতা দায়ী। আজকের এই মহাবিশ্বের সমস্ত সমস্যার সমাধান আছে নারীর কাছে, আছে পুরুষের কাছে। কিন্তু নারীদের প্রশ্রয় দিলে পুরুষের সেই পুরুষের সেই সমাধানটা সমাধান থাকে না, সমস্যায় পরিণত হয়। প্রশ্রয় দেব না কেন? যেগুলো প্রশ্রয় দেওয়া সেগুলো প্রশ্রয় দিতে হবে। আর বাকি সিদ্ধান্ত কার কাছে থাকবে? আমার কাছে থাকবে। আমি সিদ্ধান্ত নেব যে আমার ফ্যামিলিতে কয়টা মেম্বার্স হবে। যদিও এটা হাদিসে একটু কটু চোখে দেখা হয়, কিন্তু আমি যদি পৃথিবীর কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার না করি, তাহলে তোমার গুনাহ হবে না। তাহলে আমি যদি নিজে ত্যাগ করি, নিজে ত্যাগী হই। আজকে আমার সন্তান সংখ্যা যদি ধরে নেওয়া যাক 10টা বা 5টা, তাহলে আমার যে ভাই বোন, এদের যে জন্য আমি যতটুকু করি, এতে কিন্তু ব্যাঘাত ঘটত। তাহলে সন্তান সংখ্যা বেশি হলে উপকার আছে বটে, কিন্তু ক্ষতি তার চেয়ে বেশি। এটা মনে রাখবো।